2021 সালে বিধানসভা নির্বাচনের আগে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর যতটা প্রাসঙ্গিক ছিলেন 2026 সালের বিধানসভা নির্বাচনে এসে পিকে ততটা কিন্তু প্রাসঙ্গিক নন। কিন্তু তিনি কি বলছেন অর্থাৎ রাজনীতি সম্পর্কে তার যে সামান্যতম জ্ঞানটুকুন রয়েছে সেটাই কিন্তু ফেলে দেওয়া যায় না। যদিও তার পার্টি জনসুরাজ বিহারে খুব একটা কিছু তারা করতে পারেনি, কিছু কিছু কেন্দ্রে তাদের প্রার্থী জামানত জব্দ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে যেটা করিয়ে দেখিয়েছেন সেটা কিন্তু কোনোভাবেই ভোলার নয়। তো এবার 2026 বিধানসভা নির্বাচনের আগে তিনি বেশ কয়েকটি মন্তব্য করেছেন। তো সেক্ষেত্রে তিনি কি বলেছেন সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব। তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, 2021 সালে যদি আমরা একটু ফিরে যাই, অর্থাৎ 2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৌশলী হিসেবে ছিলেন প্রশান্ত কিশোর, এবং প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ভোটে জেতানোর জন্য তিনি যা যা করেছেন সেটা কিন্তু কোনোভাবেই ভোলার নয়। সেটা দিদিকে বলদ থেকে শুরু করে, সেটা দুয়ারে সরকার হোক, কিংবা সেটা পাড়ায় সমাধান হোক, দুয়ারে দুয়ারে রেশন হোক, কিংবা সেটা খেলা হবে স্লোগান হোক, অথবা বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগান হোক, কিংবা আরও স্লোগান, সেটা হচ্ছে যেটা সবথেকে বড় স্লোগান, যেটা সবথেকে বড় কাজ করেছে সেটা হচ্ছে জয় বাংলা স্লোগান। বিজেপি জয় শ্রীরামকে পুরোপুরিভাবে ট্যাকেল করার জন্য তিনি জয় বাংলা স্লোগান নিয়ে এসেছেন। অর্থাৎ সেক্ষেত্রে প্রতিটা স্টেপে তিনি বিজেপিকে কাউন্টার করতে পেরেছিলেন 2021 সালে। সেই কারণে তৃণমূল সরকার এতটা জয়। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তো পার্সোনাল একটা ক্যারিশমা রয়েছে। যদিও 2021 সালে মোদির ম্যাজিকটা আরও বেশি ছিল 2026-এর তুলনায়, কিন্তু সেই সময়তে মোদির ম্যাজিকও বিজেপিকে জেতাতে পারেনি। যদিও তারা 3টার থেকে 77-এ উঠে এসেছিল, কিন্তু জয়ের যে ক্ষেত্রে তারা বলেছিল যে 200 পার, সেটাতে তারা পৌঁছাতে পারেনি। তার একটা অবদান অবশ্যই থাকবে প্রশান্ত কিশোরের। কারণটা হচ্ছে যেই সমস্ত প্রকল্প তিনি লঞ্চ করেছেন, বিশেষ করে দুয়ারে সরকার, সেটা কিন্তু ম্যাক্সিমাম এফেক্ট ফেলেছে, এবং লক্ষ্মীর ভাণ্ডারের কথা তো আর বললামই না। দুয়ারে সরকার যে এফেক্টটি ফেলেছে, সাধারণ মানুষ প্রচুর পরিমাণে ফুটফল, জাস্ট ইলেকশনের কিছুদিন আগে দুয়ারে সরকার, সেক্ষেত্রে প্রায় 4 কোটি ফুটফল হয়েছিল পুরো ওয়েস্ট বেঙ্গলে। অর্থাৎ 4 কোটি মানুষ দেখেছে যে সরকারও দুয়ারে আসতে পারে। অর্থাৎ এটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের জন্য একটা টোটালি নতুন কনসেপ্ট ছিল, এবং লক্ষ্মীর ভাণ্ডার তো সবার জন্য নতুন ছিল, কারণ এরকম একটা প্রকল্প সেই সময়তে পুরো দেশ জুড়ে কোথাও চালু হয়নি, শুধুমাত্র পশ্চিমবঙ্গে চালু হয়েছিল। যদিও এখন মহিলাদের টাকা প্রায় প্রত্যেকটি স্টেটেই দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে 2026 সালে 21 সালে সেই সময়তে প্রশান্ত কিশোর বলেছিল যে বিজেপি কোনোভাবে ট্রিপল ডিজিট পার করতে পারবে না, অর্থাৎ 100 পাবে না। সেক্ষেত্রে সেটাই হয়েছে, তারা 77-এ আটকে গেছে। অনেকে প্রশ্ন তোলেন যে ইভিএমে কারচুপি হয়েছে বা যা হয়েছে সেটা তো পরের কথা, কিন্তু তার পেছনে কিন্তু এই একটা মস্ত বড় কারণ রয়েছে। আমরা একটা ভিডিও বানাবো যে 2021 সালে তৃণমূল কী কারণে জিতেছিল, তার পিছনে কী কী কারণ ছিল, এবং সেই কারণগুলোর মধ্যে বা সেগুলোর মধ্যে কতটা 2026 সালেও তারা করতে পেরেছে, এবং তারা কতটা এজে রয়েছে, মানে কতটা এগিয়ে রয়েছে। যদি আপনারা চান ভিডিওটি আমি করি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা ভিডিওটি তাড়াতাড়ি করে দেবো। তো 2026 সালে এসে এই প্রশান্ত কিশোর তৃণমূলকে নিয়ে কী বলেছেন দেখুন। প্রথমে তিনি যেটি বলেছেন যে 2026 সালে তার সরাসরি কোনো ভূমিকা নেই, কারণ তিনি পুরোপুরিভাবে বিহার নিয়ে ব্যস্ত, তার পার্টি জনসুরাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক সম্বন্ধে, পশ্চিমবঙ্গের কোন কোন আসনে কী অবস্থান রয়েছে, কত পার্সেন্ট হিন্দু ভোটার রয়েছে, কত পার্সেন্ট মুসলিম ভোটার রয়েছে, বা এসআইআরের পরে ডেমোগ্রাফি কী হয়েছে, সেটা নিয়ে তার বিন্দুমাত্র কোনো সম্যক ধারণা নেই। কিন্তু তিনি যেহেতু পশ্চিমবঙ্গে একসময় স্ট্র্যাটেজিস্ট হিসেবে ছিলেন, এবং তার টিম এখনও পর্যন্ত রয়েছে, যদিও কিছুদিন আগে তারা বন্ধ করেছে, কিন্তু ভোটের আগে পর্যন্ত ছিল, সেটা হচ্ছে আইপ্যাক। তো সে কারণে তার কিছু একটা নলেজ আছে। দেখুন, তিনি যেটা বলেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে বিজেপিকে হালকাভাবে না নিতে সতর্ক করেছেন, ঠিক আছে। অর্থাৎ তিনি বলেছেন যে বিজেপিকে কোনোভাবেই এত হালকাভাবে না নেয় তৃণমূল কংগ্রেস।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলায় বিজেপিকে সিরিয়াস চ্যালেঞ্জার হিসেবেই দেখতে হবে, মানে টিএমসির জন্য লড়াই খুব একটা সহজ নয়, যেটা 2021 সালে সহজ আরও ছিল না, 2026 সালে এসেও সহজ নয়। 2021-এর মডেল হুবহু রিপিট করা যাবে না, অর্থাৎ 2021 সালে যেই মডেলে রিপিট হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, সেই সময়তে মুখ্যমন্ত্রীর পা ভেঙেছিল, তিনি ভাঙা পায়েও যে তিনি প্রচার করেছেন সেটাও কিন্তু একটা মস্ত বড়, মুখ্যমন্ত্রীর কিন্তু একটা মস্ত বড় এজ ছিল, তিনি ভাঙা পায়ে প্রচার করেছেন। যদিও সেক্ষেত্রে মানে কিভাবে প্রচার করবেন, তিনি কোথায় যাবেন, কি বলবেন, সমস্ত স্ক্রিপ্টেড, সমস্ত কিছু লিখে দিয়েছিল, সমস্ত কিছুর মাস্টার মাইন্ড অবশ্যই প্রশান্ত কিশোর ছিল। যেমন 2014 সালে যখন মোদি ক্ষমতায় আসে, তখন মোদির প্রত্যেকটি ভাষণে কী কী লিখতে হবে, কী কী বলতে হবে, কোথায় ভাষণ করতে হবে, সমস্ত কিছু প্রশান্ত কিশোর লিখে দিয়েছিল। ঠিক তেমনি 2021 সালে প্রশান্ত কিশোর দিদির জন্য সেম কাজ করেছিল। তো সেক্ষেত্রে কোথায় কোথায় বলতে হবে, তারপরে শীতলকুচির ঘটনার পরে তার সেই নিস্তব্ধ ছবি আঁকা ভোটের দিন, এটাও একটা বড় প্রভাব ফেলেছিল, সাইলেন্টলি একটা বড় প্রভাব ফেলেছিল ভোটারদের ওপরে। তো সেটা কিন্তু কোনোভাবে ভুলে গেলে হবে না। এবং এটার পিছনে যে আইপ্যাক অথবা পিকে, পক্ষান্তরে পিকে একটা মানে তার চিন্তাভাবনা ছিল, সেটাও কিন্তু বলাই যায়। দেখুন, 2023 তিনি বলেছেন যে 2021-এর মডেল হুবহু রিপিট হবে না, এমনই ইঙ্গিত। বিশেষ করে দুয়ারে সরকার, লক্ষ্মী ভাণ্ডার, দিদিকে বলো যে নোভেলিটি, যেটা 2021-এর একটা বড়সড় ফ্যাক্টর ছিল, এখন সেগুলো ওল্ড স্কিম, তাই ভোটার মোড আলাদা হতে পারে, এই নিয়ে বিশ্লেষণে পিকে বারবার উঠে এসছে। অর্থাৎ এক্ষেত্রে পিকে তিনি বলেছেন যে দিদিকে বলো, যেই একটা ক্যাম্পেইন লঞ্চ করেছিল পিকে ফার্স্ট, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপক সাড়া মিলেছে, প্রচুর মানুষ ডাইরেক্টলি দিদির সাথে কথা বলেছে। অর্থাৎ মিডিলে যে সমস্ত নেতা মন্ত্রীদের ওপরে মানুষের ক্ষোভ ছিল, সেই সবাইকে ছাড়িয়ে দিদির সঙ্গে ডাইরেক্টলি কথা বলাতে পেরেছিল। অর্থাৎ এটা প্রশান্ত কিশোরের একটা সবথেকে বড় মাস্টার স্ট্রোক ছিল, যেটা কিন্তু 2021 সালে দেখা গেছে। তো সেক্ষেত্রে 2026 সালে কিন্তু এমন খুব একটা দিদিকে বলো বা এরকম টাইপের দুয়ারে সরকার কিংবা এরকম টাইপের কিন্তু হয়নি। যদিও যুবসাথী প্রকল্প লঞ্চ করা হয়েছে 2021 সালে, ভোটের কিছুদিন আগে, আমরা 2026 সালে, যেটা আমরা দেখেছি যে যুবক যুবতীদের জন্য 1500 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তো দেখা যাক ভোট বাক্সে এটা কতটা প্রভাব ফেলতে পারে। দেখুন, তার ফোকাস এখন, তিনি বলেছেন যে আমার ফোকাস এখন বিহারের জনসুরাজ নিয়ে, বেঙ্গল না, মানে বেঙ্গল নিয়ে কমেন্টারি আছে, কিন্তু অপারেশনাল কোনো ইনভলভমেন্ট নেই। অর্থাৎ বেঙ্গল নিয়ে তিনি জাস্ট কিছু কমেন্ট করতে পারেন, কিন্তু অপারেশনাল কোনো ইনভলভমেন্ট তার নেই, কারণ তিনি বর্তমানে বেঙ্গল নিয়ে ভাবছেন না, তিনি শুধুমাত্র ভাবছেন বর্তমানে বিহার নিয়ে এবং বিহারের জনসুরাজ পার্টি নিয়ে। কিন্তু তিনি যে কথা বলেন সেটা যে মিলে যায়, কিন্তু তিনি 2024 সালে লোকসভা নির্বাচনের সময় যা বলেছিলেন সেটা মেলেনি, সেটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে তাছাড়া ওই 2024 সাল ছাড়া তিনি আর বাদবাকি যেই সময়তে যা বলেছেন, যেই পার্টির সঙ্গে তিনি ছিলেন, সেই সমস্ত পার্টি কিন্তু তিনি জিতিয়েছেন। সেটা সবথেকে বড় তার চ্যালেঞ্জ ছিল 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, এবং সেক্ষেত্রে তিনি ক্লিন সুইপ করেছেন, জিতেছেন শুধু নয়, ক্লিন সুইপ করেছেন। অর্থাৎ সেক্ষেত্রে বিজেপিকে, যেক্ষেত্রে তারা নারা বলেছিল যে 200 পার করবে, তাদেরকে 77-এ আটকে দিয়েছিল। তার পেছনে অবশ্যই এই কতগুলো স্কিম ছিল, যেগুলো কিন্তু প্রচণ্ড কাজ করেছে সাধারণ মানুষকে বা সুইং ভোটারকে তৃণমূলের ভোটার হিসাবে পরিণত করতে। এবং সবথেকে বড় যেটা কথা, সেটা হচ্ছে দিদির একটা পার্সোনাল ক্যারিজমা ছিল, সেটাকে তিনি আরও বাড়াতে পেরেছিলেন। তো কিন্তু 2026 সালে এসে সেটা কি দেখা যায়, কারণ একটা অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, কোনো সরকার 15 বছরে থাকলে একটা অ্যান্টি ইনকামবেন্সি অবশ্যই থাকে, সে একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে। তো সেই অ্যান্টি ইনকামবেন্সি কাটিয়ে দিদি কীভাবে কী করতে পারেন সেটা সময় বলবে, আমরা আর কদিন পরে দেখতে পারবো। আর কিছুক্ষণের মধ্যে এক্সিট পোলও এসে যাবে। তো এক্সিট পোল, যদিও এক্সিট পোল সবসময় মেলে না, তবুও দেখা যাক যে এক্সিট পোল হিসাবে কী হয় এবং কতটা সত্যি হয়। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।